টাকা তো আমি এমপ্লয়ীদের বেতন দেওয়ার জন্য দিই নাই ভাই। আমাদের নিজেদের কষ্টার্জিত টাকা আমরা ব্যাংকে রাখছি এবং সেই টাকা আমরা ফেরত পাইতেছি না। ভুরি ভুরি অভিযোগ। আপাতত বাংলাদেশ ইসলামী ব্যাংকগুলিতে টাকা রেখে জলে পড়ে গিয়েছেন হাজার হাজার গ্রাহক। ব্যাংকে গিয়ে মিলছে না টাকা। গ্রাহকদের দাবি, এক্ষেত্রে নানা অজুহাত খাড়া করছে ব্যাংকগুলি। কখনো বলা হচ্ছে নতুন অ্যাকাউন্ট, কখনো বা দেওয়া হচ্ছে অন্য যুক্তি। বাংলাদেশ ইসলামী ব্যাংকের কেন এমন হাল, এর শুরুটাই বা কবে থেকে, সেদিকে নজর রাখব। দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি 1983 সালে প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। যুক্তরাজ্য ভিত্তিক শতাব্দী পুরনো অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন দ্য ব্যাংকার প্রকাশিত প্রতিবেদনে 2012 থেকে 20 সাল পর্যন্ত টানা 9 বছর ইসলামী ব্যাংককে বিশ্বের শীর্ষ 1000 ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ব্যাংকটির প্রতিষ্ঠাকালে 70% পুঁজির যোগান দিয়েছিলেন বিদেশিরা। ব্যাংকটির বিদেশি শেয়ারধারীদের মধ্যে ছিল মধ্যপ্রাচ্য ভিত্তিক 11টি প্রতিষ্ঠান: ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কুয়েত ফিনান্স হাউস, দুবাই ইসলামী ব্যাংক, আল রাজি গ্রুপ ইত্যাদি ইত্যাদি। বিদেশি পুঁজিকে কেন্দ্র করেই পরবর্তীকালে গুরুতর অভিযোগ ওঠে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। ইসলামী ব্যাংকের দুর্নীতি দেশের ব্যাংকিং সেক্টরে মেরুদণ্ডটাই যেন ভেঙে দিয়েছে। তবে এর শুরুবাত হয়েছিল বেশ কিছু বছর আগে। 2017 সালে বাংলাদেশ ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, জামাতপন্থী ঋণ গ্রহীতাদের হাতে সন্ত্রাসবাদের টাকা পৌঁছে যাচ্ছে আইবিবিএল এর মতো ইসলামী ব্যাংকের মাধ্যমে। তদন্তের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়। সেই টাস্ক ফোর্স সরকারি দফতরে তাদের পাঠানো রিপোর্টে দাবি করেছে, আইবিবিএল থেকে ঋণ গ্রহীতাদের 90%ই জামাতের রাজনীতির সঙ্গে জড়িত। বেশিরভাগ ঋণ গ্রহীতার সঙ্গে জামাত ইসলামীর যোগসূত্র ছিল। যে দলটির বিরুদ্ধে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সরকার বিরোধী কার্যকলাপে অর্থায়নের অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে বাংলাদেশ ব্যাংক আইবিবিএল এর ওপর বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করা হয়। তৎকালীন বাংলাদেশ সরকার ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণ বাড়াতে ব্যাংকটির পরিচালনা পরিষদে 4 জন স্বতন্ত্র পরিচালকও নিয়োগ করেন। গোড়া থেকেই ইসলামী ব্যাংকের ফান্ডিং নিয়ে প্রশ্ন রয়েছে। 2013 সালে জামাত মুক্ত করার রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন শুরু হয়। জামাত সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাংকটিকে বের করে আনতে মালিকানা, পরিচালনা ও ব্যবস্থাপনায় ধাপে ধাপে পরিবর্তনের পর 2017 সালে ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি হিসেবে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা মুস্তাফা আনোয়ারকে জোর করে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল এস আলম গ্রুপের প্রতিষ্ঠান আরমাডা স্পিনিং মিলসের প্রতিনিধি সাবেক সচিব আরাস্তু খানকে। 2017 সালে একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক পিএলসির নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। অভিযোগ, 2024 সালে 5 আগস্ট পর্যন্ত ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকার ঋণ বের করে নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের ঋণ কেলেঙ্কারি, অনিয়ম ও এস আলম গ্রুপের জালিয়াতিতে এক সময়কার সবচেয়ে লাভজনক ব্যাংকটি এখন গভীর সংকটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন সাইফুল আলম। 11 ডিসেম্বর 2025 ডেইলি স্টারে প্রকাশিত তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংক আইবিবিএল এর ঋণ 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। সংশ্লিষ্ট বছরের সেপ্টেম্বরের শেষে ব্যাংকের মোট ঋণ ছিল 1,81,860 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যার মধ্যে 1,06,000 কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। মাত্র 1 বছরে ব্যাংকটির ঋণ খেলাপি বেড়েছে 88,248 কোটি টাকা। অভিযোগ, এস আলম গ্রুপ ব্যাংকের বোর্ড নিয়ন্ত্রণে এনে নিজেদের নামে ও বেনামে কোম্পানির নামে বিপুল টাকা ঋণ নেয়। ঋণ নেওয়া এই কারি টাকা পাচার করে দেওয়া হয় বিদেশে। এক্ষেত্রে একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। 2024 সালের জুন পর্যন্ত ব্যাংকের ঋণ খেলাপি ছিল মাত্র 7,724 কোটি টাকা। মোট ঋণের 4.42%। হাসিনা সরকারের পতনের 1 মাসের মধ্যেই তা বেড়ে হয় 17,752 কোটি টাকা। ঋণ খেলাপি 4.42% থেকে বেড়ে হয়ে যায় 11%।
ইসলামী ব্যাংকের বড় ঋণ গ্রহীতাদের মধ্যে রয়েছে নাসা গ্রুপ, নোমান গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, যমুনা টায়ার, জিএমএস গ্রুপ, মুরাদ এন্টারপ্রাইজ, এসজে ট্রেড ইন্টারন্যাশনাল, ডেল্টা গ্রুপ, বসুন্ধরা মাল্টিফুড গ্রুপ ও মাহবুদ ডেমিংস লিমিটেড। ইসলামী ব্যাংকের গল্প এখানেই শেষ নয়। আরও 5টি ঝুঁকিপূর্ণ ব্যাংকে 10,000 কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক, যার কানাকড়িও ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। একসময় ইসলামী ব্যাংক ছিল দেশের মধ্যে সেরা। ইসলামী ধারার ব্যাংকের নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখে শরিয়া সুপারভাইজারি কমিটি। শরিয়া বোর্ড নামে পরিচিত এই কমিটির মূল দায়িত্ব হল ইসলামী নীতির আলোকে ব্যাংক পরিচালনা নিশ্চিত করা, শরিয়া সম্মত ব্যাংকিং সংস্কৃতি গড়ে তোলা এবং শরিয়া লঙ্ঘন থেকে ব্যাংককে রক্ষা করা। আর এক্ষেত্রে দাবি উঠেছে অর্পিত দায়িত্ব পালনে শরিয়া বোর্ডের সদস্যরা অনেকাংশেই ব্যর্থ হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন ইসলামী ধারার ব্যাংকগুলির বিপর্যয়ের জন্য শরিয়া বোর্ডের সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। ইসলামী ব্যাংক নিয়ে গত কয়েক বছরে যা যা ঘটেছে তার পুরোটাই ঘোটালা। গ্রাহকদের মনে এখন একটাই প্রশ্ন, ব্যাংকে টাকা রাখা কি আদৌ নিরাপদ? সঞ্চয়কারীরা ব্যাংকের প্রতি আস্থা হারালে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে। বাংলাদেশ ব্যাংকও অভিভাবক হিসেবে তার দায়িত্ব পালন করতে পারেনি। এদিকে রাজনীতির নতুন ইস্যু হাতে পেয়ে মাঠে ময়দানে নেমে পড়েছে শফিকুররা। এই ব্যাংকের মালিক দেশবাসী, কোনো দল নয়। সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, গর্জে উঠতে হবে। আপনার আমানত আপনাকে রক্ষা করতে হবে। আমরা আপনাদের সাথে আছি। লুটেরাদের আড়াল করতেই ছোট ছোট আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বসিয়ে দেওয়া হয়েছে। এইসব আর্থিক প্রতিষ্ঠানের ঋণের টাকাও ছাড়িয়েছে হাজার হাজার কোটি টাকা, যেমন ইন্টারন্যাশনাল লিভিং অ্যান্ড ফিন্যান্স, FAS, অ্যাভিভা ফিন্যান্স ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি নয়, নিয়োগ নিয়েও রয়েছে বিস্তর প্রশ্ন। সব মিলিয়ে ইসলামী ব্যাংক নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। গোটা পরিস্থিতি সামলাতে আপাতত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে। এরকম আরও খবর ও তথ্য পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।